নমস্কার বন্ধুরা, আমি রমি। আমি আপনাদের ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি তত্ত্বচান গল্পটি। তেতসুকো কুরুয়ানাগির অসাধারণ এক সৃষ্টি এই তত্ত্বচান বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। আজ শুরু করছি তত্ত্বচানের 6th পার্ট। আমার গল্প পাঠ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। শুরু করছি তত্ত্বচানের 6th পার্ট। 47 জন রনিন যোদ্ধার গল্প। ইউরোপ এবং পৃথিবীর নানান দেশের নানান চিন্তা সোসাকু কোবায়াসিকে প্রভাবিত করেছিল। ইউরিথমিক্স, খাওয়ার সময়কার নানান নিয়ম, ছেলে মেয়েদের নিয়ে হাঁটতে যাওয়া, চিবিয়ে খাওয়ার গান, এই সব কিছুতেই তমইয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল। হেডমাস্টার মশাইয়ের নিকটতম সহকর্মী, অন্যান্য স্কুলে যাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বলা হয়, সেই মিস্টার মারুইয়ামা কিন্তু অনেক ব্যাপারেই মিস্টার কোবায়াসির ঠিক উল্টো চরিত্রের মানুষ ছিলেন। মারুইয়ামা নামের মানে হলো গোল পাহাড়, আর সেই গোল পাহাড়ের মতোই গোল ছিল মিস্টার মারুইয়ামার মাথাটা। পুরোপুরি টাক, কেবল দুই কানের পাশে একটু একটু সাদা চুলের গোছা, চোখে গল চশমা, গাল দুটো টকটকে লাল। মিস্টার মারুইয়ামাকে দেখতে ছিল হেডমাস্টারের থেকে অনেকটাই আলাদা। তার ওপর আবার উনি প্রাচীন চীনা কবিতা আবৃত্তি করতেন গম্ভীর গলায়। ডিসেম্বর মাসের 14 তারিখে ছেলেমেয়েরা যখন স্কুলে জড়ো হয়েছে, তখন মিস্টার মারুইয়ামা ঘোষণা করলেন, প্রায় 250 বছর আগে এই দিনটিতে আমাদের 47 জন রনিন যোদ্ধার এই বিখ্যাত লড়াইয়ের ঘটনাটি ঘটেছিল। আজ আমরা তাই সেঙ্গাকুজি মন্দিরে গিয়ে ওই যোদ্ধাদের সমাধিতে ফুল দিয়ে আসব। তোমাদের বাবা মায়ের কাছ থেকে অনুমতি চাওয়া হয়ে গেছে। হেডমাস্টার মশাইও আর আপত্তি করলেন না। এই বিষয়ে তিনি মনে মনে কি ভাবতেন বাবা মায়েরাও ঠিক তা জানতো না, তবে আপত্তি যখন করেননি তখন নিশ্চয়ই ওনার মত আছে, ও এটাই ধরে নেওয়া হয়েছিল। রনিন যোদ্ধাদের সমাধিতে ছোট ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার ব্যাপারটা ওদের বেশ ভাবিয়েছিল। রওনা দেওয়ার আগে মিস্টার মারুইয়ামা ছেলে মেয়েদের 47 জন রনিন যোদ্ধার ঘটনাটা বলে দিলেন। রাজা আসানো খুন হওয়ার পর তার অনুগত 47 জন যোদ্ধা সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল 2 বছর ধরে। ওদের অস্ত্রের যোগান দিয়েছিল রিহেই অ্যামোনিয়া নামে এক সাহসী ব্যবসায়ী। তারপর রিহেই অ্যামোনিয়া যখন সরকারের পেয়াদা এসে জিজ্ঞাসা করার জন্য গ্রেপ্তার করে নিয়ে যায়, তিনি তখন কেবল একটাই কথা বলেছিলেন, আমি রিহেই অ্যামোনিয়া, আমি একজন ভদ্রলোক। আর কিছু বলেননি তিনি। রনিন যোদ্ধাদের ষড়যন্ত্র সম্পর্কে একটা কথাও ফাঁস করেননি। ছেলেমেয়েরা এই সব এত কথা ঠিক মতন বুঝতে না পারলেও পড়াশোনা না করে কুহনবৎসু মন্দিরের চেয়ে অনেক দূরে হাঁটতে যাওয়ার উত্তেজনায় ওরা ছটপট করতে লাগলো। তারপর আবার সঙ্গে করে টিফিন নিয়ে যাওয়া। হেডমাস্টার মশাই আর অন্য শিক্ষকদের বিদায় জানিয়ে ওরা মিস্টার মারুইয়ামার সঙ্গে রওনা দিল। যাওয়ার পথে মাঝে মাঝেই ওরা হেঁকে উঠল, আমি রেহেই অ্যামোনিয়া, আমি একজন ভদ্রলোক। মেয়েরাও চিৎকার করে বলছিল, আমি রিহেই অ্যামোনিয়া, আমি একজন ভদ্রলোক। সেই কথা শুনে পথ চলতি মানুষেরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে হাসছিল। সেঙ্গাকুচি মন্দিরটা প্রায় 7 মাইল দূরে, কিন্তু তখনকার দিনে তো মোটর গাড়ি এত চল ছিল না, তাই ওরা হেঁটে হেঁটেই অতটা পথ গেল। মাথার ওপরে ডিসেম্বর মাসের নীল আকাশ, আর খানিক পরে পরেই আমি রেহেই অ্যামোনিয়া, আমি একজন ভদ্রলোক, হাঁক। আর পথটা সত্যিই তেমন দীর্ঘ মনে হয়নি তখন। সেঙ্গাকুচিতে পৌঁছে মিস্টার মারুইয়ামা প্রত্যেকের হাতে একটা করে ধূপকাঠি আর এক গুচ্ছ ফুল ধরিয়ে দিলেন। মন্দিরটা ছিল কুহনবৎসুর চেয়ে ছোট, আর এর চত্বরে সার বেঁধে অনেকগুলো কবর ছিল। রনিন যোদ্ধাদের স্মৃতি বিজড়িত এই মন্দিরে এসে তত্ত্বচানের মনটা শ্রদ্ধায় ভরে উঠল। ও মিস্টার মারুইয়ামা দেখা দেখি ফুল আর ধূপ নিয়ে এগিয়ে গেল কবরের দিকে, আর কবরের ওপর সেগুলোকে নামিয়ে রেখে নতজানি হয়ে ও শ্রদ্ধা জানালো। সবাই খুব চুপচাপ হয়ে গেছিল। তমইয়ের ছেলেমেয়েরা যে এত নিঃশব্দে কোনো কাজ করতে পারে তা জানাই ছিল না।
সেদিন অনেকক্ষণ পর্যন্ত ধূপকাঠির ধোঁয়া বাতাসের গায়ে কত সব নকশা, কত সব ছবি এঁকেছিল। এরপর থেকে সব সময় ধূপের গন্ধে ওরা মিস্টার মারুয়ামা আর রিহেই আমানোইয়ার কথা মনে করত। ধূপের গন্ধ ওদের কাছে নিস্তব্ধতার প্রতীক হয়ে গেছিল। ৪৭ জন রনিন যোদ্ধার গল্পটা ছোটরা খুব একটা না বুঝলেও সেদিনের পর থেকে মিস্টার মারুয়ামাকে ওদের খুব বেশি ভালো লাগতে শুরু করেছিল। যেমন হেডমাস্টার মশাইকে ভালো লাগতো তেমনই। তবে দুজনের প্রতি ভালো লাগাটা দু ধরনের ছিল। তত্ত্বচানের খুব ভালো লাগতো চশমার ভারী কাচের আড়ালে মিস্টার মারুয়ামার ছোট্ট দুটো চোখ আর ওর শান্ত কণ্ঠস্বর। ওনার বড় সড়ো চেহারাটার সঙ্গে সেই কণ্ঠস্বরের যেন কোনো মিলই ছিল না। মাসো চা আন। রেল লাইনের ধারের একটি বস্তিতে একদল কোরিয়ান মানুষ থাকতো। স্টেশনে যাওয়া আসার পথে তত্ত্বচান ওদের দেখতে পেত। ও অবশ্য জানতো না যে ওরা কোরিয়ান। গোলগাল এক মহিলা, মাঝখানে সিথি, আর চুলগুলো টেনে একটা খোপা বাঁধা পেছনে। তাকেও দেখতো রোজ। মহিলার সাদা রবারের জুতো জোড়া নৌকার মতন ছুঁচলো। স্কার্টটা লম্বা আর ছোট ব্লাউজের সামনে ফিতে বাঁধা একটা বড়সড় ফুল। মনে হতো যেন মহিলা সবসময় ওর ছেলেকে খুঁজছে, মাসো চান, মাসো চান বলে। কিন্তু জাপানি ভাষায় উচ্চারণটা হওয়া উচিত ছিল মাসাও চান। তার বদলে মহিলা বলেন চা আন। ওর তীক্ষ্ণ কণ্ঠস্বরে কি যেন একটা আরতি ফুটে উঠত। ওই মাঝে ট্রেনের লাইনের পাশেই ছিল বস্তিটা, উঁচু পাড়ের উপরে। কোন ছেলেটা মাসাও চান তত্ত্বচান তাও জানতো। ওর থেকে একটু বড়, হয়তো ক্লাস 2তে পড়ে, কিন্তু কোন স্কুলে যায় তা তত্ত্বচান জানতো না। মাথার চুল উস্কো খুস্কো, সব সময় একটা কুকুরকে সঙ্গে নিয়ে ঘুরত। একদিন তত্ত্বচান যখন ওদের বস্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ও দেখতে পেল মাসাও চান পা ফাঁক করে দুহাত কোমরে রেখে একটু বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কোরিয়ান বাচ্চা বলেও চিৎকার করে উঠল। ওর গলার স্বরে কি অসম্ভব ঘৃণা। তত্ত্বচান ভয় পেয়ে গেল। ও তো কোনোদিন ওকে কিচ্ছু করেনি। সত্যি কথা বলতে কি ওরা কোনোদিন কথাও বলেনি। তাহলে ওর সঙ্গে ওইভাবে কথা বলল কেন মাসাও চান? বাড়ি ফিরে এসে তত্ত্বচান মাকে বলল, আজ আমাকে মাসাও চান কোরিয়ান বাচ্চা বলেছে। মা অমনি দুহাতে মুখের উপরে চেপে ধরলো আর ওনার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। তত্ত্বচান ঘাবড়ে গিয়ে ভাবলো কথাটা নিশ্চয়ই খুব খারাপ কিছু। মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো আর ওর নাকের ডোকাটা লাল হয়ে উঠলো। হায় রে বাচ্চারা, মা বললেন। লোকে নিশ্চয়ই ওকে কোরিয়ান বাচ্চা কোরিয়ান বাচ্চা বলে ডাকে, তাই ও ধরে নিয়েছে কথাটা একটা গালাগাল। এত ছোট্ট একটা ছেলে, কেমন করে ও এই কথাটার মানে বুঝবে? হয়তো ভেবেছে যে কথাটা বোকার মতন খারাপ কিছু। লোকে যেমন কাউকে বোকা হাদা বলে গাল দেয়, সেরকমই বোকা। হয়তো ওকে এতবার এই কথাটা শুনতে হয় যে ও ঠিক করেছে এই খারাপ কথাটা ও আর কাউকে শোনাবে, তাই তোমাকে ওইভাবে বলেছে। মানুষ এত নিষ্ঠুর কেন হয়? চোখে মুখে দুঃখ নিয়ে এবার মা উঠে দাঁড়ালেন। চোখ মুছে মা তত্ত্বচানকে আস্তে আস্তে বুঝিয়ে বললেন, তুমি হলে জাপানি আর মাসাও চানের দেশ হলো কোরিয়া, কিন্তু ও তো তোমারই মতো একটা ছোট্ট বাচ্চা। শোনো লক্ষ্মী সোনা আমার, কাউকে কখনো তোমার থেকে অন্যরকম ভেবো না, কেমন? ভেবো না যে ওই মানুষটা জাপানি কি কোরিয়ান। এ কেমন সে কেমন। মাসাও চানের সঙ্গে সব সময় সুন্দর করে কথা বলো, কেমন? কোরিয়ান বলে তার সঙ্গে অন্যেরা দুর্ব্যবহার করবে, এটা যে কি অন্যায়। এত সব শক্ত শক্ত কথা তত্ত্বচান ঠিক ভালো করে বুঝতে পারেনি, কিন্তু এইটুকু বুঝেছিল যে মাসাও চানের সম্পর্কে মানুষ মিছিমিছি খারাপ কথা বলে। তাই হয়তো ওর মা সবসময় অমন আকুল হয়ে ছেলেকে খুঁজে বেড়ান। পরদিন যখন তত্ত্বচান ওই বস্তিটার পাশ দিয়ে যাচ্ছিল, তখনও শুনতে পেল মাসাও চানের মা নাম ধরে ডাকছে, মাসাও চান। তত্ত্বচান তখন মনে মনে ঠিক করলো যে যদিও কোরিয়ান নয়,
তবুও মাসাও-চান যদি ওকে কিছু বলে, উত্তরেও বলবে আমরা সবাই ছোট, আমরা সবাই এক। তারপর ওর বন্ধু হওয়ার চেষ্টা করবে। বিরক্তি আর উদ্বেগ মেশানো তীক্ষ্ণ কণ্ঠস্বরে মাসাও-চানের মা যখন ওকে ডাকতেন, তখন সেই সুর হাওয়ার বুকে ভেসে বেড়াতো, যতক্ষণ না চলন্ত ট্রেনের ঝমঝম শব্দ এসে হাওয়াটাকে কাঁপিয়ে দিয়ে যেত। মাসাও-চান! এই ব্যথা ভরা ডাক একবার যে শুনেছে, কোনো দিন আর ভুলবে না সেই ডাক। বেনি বাঁধা মেয়ে। সেই সময় তত্ত্বচানের দুটোই আকাঙ্ক্ষা ছিল। এক, অ্যাথলেটিক ব্লুমার পরার। দুই, চুলে বেনি বাঁধার। ট্রেনে ও ওর চেয়ে বয়সে বড় বেনি বাঁধা মেয়েদের দেখতো আর ভাবতো, ইস, আমার চুলটাও যদি ওইভাবে বাঁধা হতো। ক্লাসের বাকি সবার চুল ছোট ছিল, কেউ কেউ আবার রাবার ব্যান্ড দিয়ে একটু উঁচু ঝুঁটি বেঁধে আসতো। কেবল তত্ত্বচানের চুল ছিল ডান দিকে শীতে করা, ফিতে দিয়ে বাঁধা। মায়ের এই রকমই পছন্দ ছিল। ওদিকে তত্ত্বচানের খুব শখ ছিল ঝুঁটি বেঁধে তারপর বেনি করার। শেষে একদিন মা ওকে ছোট্ট দুটো বেনি বেঁধে দিল। গোড়াটা রাবার ব্যান্ড দিয়ে এঁটে দিয়ে মা সরু সরু ফিতে দিয়ে ফুল করে দিয়েছিল। আর তখন তত্ত্বচানের নিজেকে বেশ বড় মেয়ে বলে মনে হচ্ছিল। আয়নায় নিজেকে দেখে অবশ্য বুঝতে পারছিল না ট্রেনের মেয়েদের চেয়ে ওর বেনি দুটো অনেকটাই ছোট আর পাতলা হয়েছে, খানিকটা যেন টিকটিকির ল্যাজের মতন। তবুও রকির কাছে গিয়ে আর বেনি দুটোকে দু হাতে ধরে ও বলল, দারুণ না? রকি একটু চোখ পিটপিট করে ওর দিকে তাকালো। তোকেও বেনি বেঁধে দেওয়া হবে, দেখিস, তত্ত্বচান বলল। সেদিন ট্রেনে বসে তত্ত্বচানের মাথাটা যথাসম্ভব ও স্থির রাখার চেষ্টা করলো। বেনি দুটো যদি আলগা হয়ে যায়, ইস, কেউ যদি একটু বলতো যে দারুণ তো তোমার বেনি, তাহলে কি ভালোই না হতো। মনে মনে ও তাই ভাবতে লাগলো। কিন্তু কেউ ওর নতুন বেনি লক্ষ্যই করলো না। কেবল স্কুলে পৌঁছানোর পর ওর ক্লাসের সাক্ষ্য-চান, মিও-চান আর কেইকো আয়ুকি বলল, বেনি! ওমা! তত্ত্বচানের তখন ভারী আনন্দ হলো। ছেলেদের কারোর ওর বেনি সম্পর্কে বিশেষ উৎসাহ ছিল বলে মনে হলো না। কিন্তু হঠাৎ দুপুর বেলায় ওই নামে ওর ক্লাসের একটা ছেলে জোর গলায় বলে উঠল, আরে, তত্ত্বচানের দেখি নতুন চুলের কায়দা। তত্ত্বচান খুব খুশি হয়, গর্বের সঙ্গে বলল, এগুলোকে না বেনি বলে। এ কথা বলা মাত্র ওই ওর কাছে এসে দু হাত দিয়ে ওর বেনি দুটো ধরে বলল, ভালোই হলো, আমার খুব ক্লান্ত লাগছিল, এখন বরং এগুলো ধরে একটু দোল খেয়ে নি। রেলগাড়ির রডের কাছে যেমন থাকে সেই হাতল, সেরকমই এগুলোকে একদম রেলগাড়ির রডের হাতলের মতন হলো। ঘটনাটা এখানেই থামলো না। ওই ছিল চেহারায় তত্ত্বচানের দ্বিগুণ, ক্লাসের সবচেয়ে বড় সড়ো মোটা গাঁটটা গোঁটটা ছেলে। আর তত্ত্বচান তো রোগা প্যাংলা, তাই ও যখন তত্ত্বচানের বেনি জড়া ধরে টান দিল, তখন তত্ত্বচান সোজা থপ করে পড়ে গেল মাটিতে। প্রথমে তো ওর বেনি দুটোতে ট্রেনের হাতল বলল, তাই আবার সেগুলো ধরে টান মেরে ওকে মাটিতে ফেলে দিল। হেইয়ো হেইয়ো করে ওকে স্পোর্টসের দিনে দড়ির লড়াইয়ের মতন করে টানতে লাগলো। তত্ত্বচান এবার ভ্যাঁ করে কেঁদে ফেললো। তত্ত্বচানের কাছে বেনি বাঁধা ছিল বড় হওয়ার প্রতীক, আরও আশা করেছিল যে বেনি বেঁধে এসেছে বলে সবাই বুঝি ওকে খুব সম্ভ্রমের চোখে দেখবে। ও এবার কাঁদতে কাঁদতে হেডমাস্টার মশাইয়ের ঘরে ছুটে গেল। দরজায় কড়া নাড়া শুনে হেডমাস্টার মশাই দরজা খুলে ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তত্ত্বচানকে একবার মুখের কাছে মুখ এনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তত্ত্বচান ওর বেনি দুটো হাত দিয়ে দেখিয়ে বলল, ওই এই দুটো নিয়ে টানছিল, হেইয়ো হেইয়ো করছিল। তত্ত্বচানের কথা শুনে হেডমাস্টার মশাই ওর মুখের দিকে তাকালেন। ওর কান্না ভেজা মুখের সঙ্গে বেনি দুটো যেন একদম খাপ খাচ্ছিল না। ওই বেনির সঙ্গে একটা হাসি খুশি মুখই বেশি মানাতো। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে মুখোমুখি একটা চেয়ারে বসিয়ে দিলেন। তারপর ওর ফোকলা দাঁতের
কথা একবারও না ভেবে এক গাল হাসলেন। কাঁদছো কেন? তোমার চুলটা তো দারুণ বাঁধা হয়েছে। তোমার পছন্দ হয়েছে? তত্ত্বচান একটু যেন লজ্জাই পেল। দারুণ। নিজের চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে চোখ মুছে তত্ত্বচান বলল, আমি আর একটুও কাঁদবো না। ওই যদি হেইয়ো হেইয়ো করে তাহলেও না। হেডমাস্টার মশাই হেসে মাথা নাড়লেন। তত্ত্বচানও হাসলো। বেনির সঙ্গে মুখের এই ভাবটাই তো দরকার ছিল। নিচু হয়ে হেডমাস্টার মশাইকে সম্মান জানিয়ে তত্ত্বচান ঘর থেকে বেরিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে লাগলো। খানিক আগের চুল টানার কথাটা ও প্রায় ভুলেই গিয়েছিল। এমন সময় ওই ওর সামনে এসে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলো। তারপর বেশ জোর গলায় ও বলল, আমি খুব দুঃখিত রে, তোর চুল টেনেছিলাম বলে। হেডমাস্টার মশাই আমাকে খুব বকেছেন। বলেছেন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর বলেছেন মেয়েদের প্রতি নরম হতে হয়, মেয়েদের যত্ন নিতে হয়। তত্ত্বচান বেশ অবাক হয়ে গেল। এর আগে কখনো এমন কথা শোনেনি। সব সময় তো সবাই বলে ছেলেরাই আসল, যেসব বাড়িতে অনেক ভাই বোন থাকে সেখানে ছেলেদেরকেই আগে খেতে দেওয়া হয়। আর কোনো মেয়ে যদি কোনো কথা বলে তখন তার মা বলেন মেয়েদের কথা বলার দরকার নয়, ছোট্ট মেয়েদের শুধু দেখতে আসে সবাই, কেউ তাদের গলার স্বর শুনবে না, এটাই নিয়ম। অথচ হেডমাস্টার মশাই ওইকে বলেছেন মেয়েদের যত্ন নেওয়ার কথা। কি আশ্চর্য, তত্ত্বচান ভাবছিল। তারপরই ওর মনে হলো, বা বেশ ব্যাপার তো, কেউ যত্ন নিলে তো খুব ভালোই হয়। ওদিকে ওই বেচারা তো বেজায় ঘাবড়ে গিয়েছিল। ভাবো একবার, মেয়েদের যত্ন নিতে হবে, মেয়েদের সঙ্গে নরম ব্যবহার করতে হবে। তাছাড়া ওই একটি দিনই ও হেডমাস্টার মশাইয়ের কাছে বকুনি খেয়েছিল। দিনটাকে ও কোনো দিন ভুলতে পারেনি। থ্যাংক ইউ। নতুন বছরের ছুটি। গরমের ছুটিতে সবাই যেমন বহুবার স্কুলে জড়ো হয়েছিল, এই ছুটিটা তেমন ছিল না। এই ছুটিটা সবাই যে যার পরিবারের সঙ্গেই কাটাতো। মিগিতা সকলকে একটাই কথা বলে বেড়াচ্ছিল, নতুন বছরের ছুটিতে আমি কিউসুতে যাচ্ছি আমার দাদুর কাছে। অন্যদিকে তাই চান, যার আবার বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে বেশি ভালো লাগতো, সে বলল আমি দাদার সঙ্গে ওর ফিজিক্স ল্যাবরেটরিতে যাব। তাই ও ছিল খুবই উত্তেজিত। দেখা হবে দেখা হবে বলে সবাই বন্ধুদের বিদায় জানালো। তত্ত্বচান বাবা মায়ের সঙ্গে শিগা পাহাড়ে স্কি করতে গিয়েছিল সেবার। সেখানে বাবার বাজনার দলের কন্ডাক্টর হিদেও সাইতো, যিনি নিজে চেলো বাজাতেন, তার একটা খুব সুন্দর বাড়ি ছিল। প্রত্যেক শীতে ওরা গিয়ে ওনার সঙ্গে কয়েকদিন থাকতো। তত্ত্বচান স্কুলে ভর্তি হওয়ার সময় থেকেই স্কি করতে শিখেছিল। স্টেশন থেকে একটা ঘোড়ায় টানা স্লে গাড়ি নিয়ে স্কি করার জায়গায় যেতে হতো। আশ্চর্য সাদা বরফে ঢাকা পাহাড়, এক টানা সাদা, কেবল মাঝে মাঝে এক একটা গাছ উকি দিত। স্কি লিফট বা অন্য কোনো যন্ত্র এই দৃশ্যপটকে ছেদ টানতে পারত না। মা বলেছিলেন যাদের কোনো থাকার জায়গা নেই, ওদের যেমন মিস্টার সাইতোর বাড়িটা আছে, তারা হয় একটা জাপানি ধরনের সরাইখানায় বা একটা পাশ্চাত্য ধরনের হোটেলে গিয়ে ওঠে। সে যাই হোক, জায়গাটাতে প্রচুর বিদেশিদের সমাগম হতো। তত্ত্বচানের জন্য এবারের সফরটা একেবারেই অন্যরকম হয়ে গেছিল। এখন ও ক্লাস 1-এর ছাত্রী এবং বাবা ওকে এখন একটু একটু করে ইংরেজি শেখাচ্ছেন। ও এখন থ্যাংক ইউ বলতে শিখেছে। তত্ত্বচানকে বরফের মধ্যে স্কির ওপর দাঁড়িয়ে থাকতে দেখলেই বিদেশিরা কিছু না কিছু একটা বলতেন নিজেদের মধ্যে। হয়তো বলতেন মিষ্টি মেয়েটা না, এই গোছেরই কিছু একটা। কিন্তু তত্ত্বচান ওদের কথা ঠিক বুঝতেই পারত না। এতদিন পর্যন্ত ও তো কোনো উত্তরই দিতে পারত না, কিন্তু এবার ও মাথা টাথা ঝাঁকিয়ে থ্যাংক ইউ বলে উত্তর দেওয়ার চেষ্টা করত। এতে তো বিদেশিরা খুশি হয়ে নিজেদের মধ্যে আরো কি সব বলাবলি করত। কখনো একজন মহিলা হয়তো নিচু হয়ে তত্ত্বচানের গালের সঙ্গে গাল লাগিয়ে আদর করে দিতেন, কখনো একজন ভদ্রলোক ওকে কোলে তুলে নিতেন। তত্ত্বচান ভাবতো সামান্য একটু থ্যাংক ইউ বলে এত বন্ধু পাওয়া যায়, এ তো দারুণ ব্যাপার। একদিন একজন চমৎকার মানুষ, বেশি বয়স নয় ভদ্রলোকের, এগিয়ে এসে এমন একটা ভঙ্গি করলেন যাতে মনে হলো উনি তত্ত্বচানকে বলছেন, তুমি কি আমার সঙ্গে আমার স্কির সামনে একবার চড়বে? বাবা বললেন,
ঠিক আছে, থ্যাংক ইউ বলল তত্ত্বচান। উনি ওকে হাঁটু মুড়িয়ে ওর স্কির সামনে বসিয়ে দিলেন। তারপর স্কি জোড়ো করে উনি ধীরে ধীরে তত্ত্বচানকে নিয়ে শিকা পাহাড়ের সবচেয়ে উঁচু ঢালটা বেয়ে নামতে লাগলেন। ওরা হাওয়ার মতন স্বচ্ছ গতিতে পাহাড় থেকে নামতে থাকলো, আর হাওয়া তখন তত্ত্বচানের কানের পাশ দিয়ে শীষ দিয়ে চলে গেল। তত্ত্বচানের হাঁটু দুটো জোড়ো করে নামতে লাগলো। একটু ভয় ভয় করলেও ব্যাপারটা খুব মজার ছিল। ওদের স্কি থামার পর সবাই হাততালি দিয়ে উঠলো। তত্ত্বচান উঠে দাঁড়িয়ে স্কি থেকে নেমে মাথা নিচু করে সকলকে সম্মান জানিয়ে বলল, থ্যাংক ইউ। তখন সবাই আরো জোরে হাততালি দিতে লাগলো। অনেক দিন পর তত্ত্বচান জানতে পেরেছিল যে যার সঙ্গে ও সেদিন স্কিতে উঠে চড়েছিল তিনি ছিলেন বিশ্ববিখ্যাত স্কি চালক স্নাইডার। স্নাইডার নাকি সব সময় রূপোর স্কি লাঠি ব্যবহার করতেন। সেদিন খেলা শেষে সবার যখন হাততালি দেওয়া হয়ে গেছে, স্নাইডার তখন নিচু হয়ে ওর পাশে বসে ওর হাতটা নিজের হাতের মধ্যে দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলেছিল, থ্যাংক ইউ। এটা তত্ত্বচানের সবচেয়ে ভালো লেগেছিল, যেন ও একটা ছোট্ট মেয়ে নয়, মস্ত একজন মহিলা। স্নাইডার যখন এইরকম করেছিলেন, তত্ত্বচান তখন মনে মনে বুঝতে পেরেছিল যে উনি একজন চমৎকার মানুষ। সেদিন ওদের ঘিরে রেখেছিল উঁচু উঁচু পাহাড় আর বরফের স্তূপ। সেই দৃশ্য যেন আজও ফুরায়নি। লাইব্রেরি। শীতের ছুটির পর স্কুলে ফিরে এসে একটা নতুন জিনিস দেখে ছেলেমেয়েরা তো আনন্দে লাফিয়ে উঠল। ওদের ক্লাসগুলোর ঠিক উল্টো দিকে রেলগাড়ির যে নতুন কামরাটা রাখা ছিল, সেটা একটা লাইব্রেরি হয়ে গেছে। হল ঘরের পাশে সার বাঁধা ফুল গাছ, তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ওই লাইব্রেরি গাড়ি। ওদের স্কুলের দারোয়ানজি রিও চান, ওরা যাকে খুব শ্রদ্ধা করত আর যে কিনা হরেক রকমের কাজ করতে পারত, সেই রিও চান ছুটিতে খুব পরিশ্রম করে লাইব্রেরিটাকে সাজিয়ে তুলেছিল। অনেক তাক দিয়ে, দেয়ালে রং করে, ছোট ছোট টেবিল চেয়ার পেতে তাকে রাখার ছিল নানা রঙের বই। হেডমাস্টার মশাই বললেন, এটা তোমাদের লাইব্রেরি, তোমরা এখান থেকে যে কোনো বই নিয়ে পড়তে পারো। এমন কোনো কথা নেই যে এই বইটা অমুক ক্লাসে, ওটা অন্য ক্লাসের জন্য। সব কিছুই সবার জন্য। যখন খুশি লাইব্রেরিতে আসবে। যদি কোনো বই বাড়িতে নিয়ে যেতে চাও তাও পারো। কেবল পড়া হয়ে গেলে অবশ্যই বইটা স্কুলে ফিরিয়ে আনবে। বাড়িতে যদি এমন কোনো বই থাকে যেটা তোমাদের বন্ধুদের তোমরা পড়তে দিতে চাও, তাহলে এখানে নিয়ে এসো। মোট কথা যত পারবে পড়বে। আজকের প্রথম পিরিয়ডটা লাইব্রেরি পিরিয়ড হোক তাহলে। সবাই একসঙ্গে বলে উঠল, তাই চাও তোমরা? হেডমাস্টার মশাই ওদের আনন্দ দেখে খুব খুশি হলেন। নয় কেন, বেশ তো, তাই হোক। এবার তময়ের সব ছাত্রছাত্রী 50 জনের প্রত্যেকে ঠেসা ঠেসি করে লাইব্রেরি কামরাতে উঠে পড়ল। উত্তেজনায় সবাই একটা করে বই নিয়ে পড়তে লাগলো। একজনের বসার মতন যথেষ্ট জায়গা ছিল না, তাই অর্ধেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়তে লাগলো। খুব মজার ছিল দৃশ্যটা। দাঁড়িয়ে বসে সবাই মিলে বই পড়ছে, ঠিক যেন একটা ভিড় রেলগাড়ির মতন। ছেলে মেয়েদের খুব আনন্দ হচ্ছিল। তত্ত্বচান তখনও ভালো করে পড়তে শেখেনি, তাই ও একটা দারুণ মজার ছবির বই তুলে নিল। সবাই যখন বই বেছে নিয়ে পাতা উল্টাতে শুরু করে দিয়েছে, গাড়িটা তখন খুব চুপচাপ হয়ে গেল। কিন্তু সে আর কতক্ষণ, আবার সবাই কলকল করতে শুরু করলো। কেউ জোরে জোরে পড়ছে, কেউ একে ওকে এটার ছবি জিজ্ঞেস করছে, মানে জিজ্ঞেস করছে, কেউ বই বদলাতে ব্যস্ত। একটা বাচ্চা গান আর ছবি নামে একটা বই নিয়ে জোরে জোরে সুর করে একটা ছড়া পড়তে পড়তে একটা মুখের ছবি আঁকতে লাগলো। গোল গোল চোখ, কাটাকুটি নাক, গোলগাল মুখ, ব্যাস এইভাবে থাক। চুল 3 খাড়া খাড়া, 3 চুল হো, মোটা সোটা গিন্নি বান্নি হো। হো বলা মাত্রই গোল মুখটা এঁকে ফেলতে হবে, আর মোটা সোটা গিন্নি বান্নি বলতে বলতে গোল মুখে 3টে গোল গোল গর্ত আঁকতে হবে। দাগগুলোকে সব একসাথে ঠিকমতো এঁকে ফেলতে পারলেই একজন গোলগাল মহিলার মুখ আঁকা হয়ে যাবে। মাথায় চুল প্রাচীন জাপানি কায়দায় বাঁধা। তমইতে ছেলে মেয়েদের ইচ্ছা মতো বিষয় বেছে নিয়ে পড়ার স্বাধীনতা ছিল,
কিন্তু একই সঙ্গে ওদের শেখানো হয়েছিল এমনভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হয় যাতে পাশে যে যাই করুক না কেন তাতে অন্যদের কোনো অসুবিধা হতে পারবে না। ফলে বাচ্চাটি যখন গান গেয়ে গেয়ে ওর গিন্নির ছবিটা আঁকছিল, বাকিরা তখন দিব্যি যে যার কাজ করে যাচ্ছিল, কেবল দু একজন ওর সঙ্গে যোগ দিয়েছিল। তত্ত্বচানের বইটা ছিল একটা লোক কাহিনী। একজন খুব ধনী লোকের মেয়ের কিছুতেই বিয়ে হচ্ছিল না, কারণ তার কেবল পেট গরম থাকতো। শেষে যাও বা একটা বর পাওয়া গেল, বিয়ের রাতে উত্তেজনার চোটে বউয়ের পেট এমন গরম হলো আর এমন জোর হাওয়া বের করলো বউ যে সেই হাওয়ার তোড়ে বর বাবাজি শূন্যে 7.5 পা ঘুরে সোজা মাটিতে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। গল্পের ছবিটাও তেমনই মজার ছিল। বর হাওয়ার মধ্যে পাক খাচ্ছে। তত্ত্বচানের পর সবাই বইটা পড়তে চেয়েছিল। ছেলেমেয়েরা সবাই ওই কামরার মধ্যে সার্ডিন মাছের মতন চ্যাপ্টা হয়ে দাঁড়িয়ে বসে আনন্দ করে বই পড়ছিল। সকালবেলায় আলোয় ওদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল। সেই মুখগুলো দেখতে নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের ভারী তৃপ্তি লেগেছিল। গোটা দিনটাই ওরা সেদিন লাইব্রেরিতে কাটিয়েছিল। এরপর থেকে যেদিনই বৃষ্টি পড়তো ওরা বেরোতে পারতো না, সেই দিনই ওরা লাইব্রেরিতে গিয়ে জড়ো হতো। অন্য অনেক সময়ই যেত ওরা লাইব্রেরিতে, ওটা ওদের খুব প্রিয় একটা জায়গা হয়ে গেছিল। একদিন হেডমাস্টার মশাই বললেন, লাইব্রেরির পাশে একটা বাথরুম করতে হবে দেখছি। কথাটা বলার কারণ ছিল এই যে ছেলেমেয়েরা পড়তে পড়তে আর খেয়াল থাকতো না যে বাথরুম যেতে হবে। শেষে ওরা যখন আর টয়লেট চাপতে পারতো না, তখন বিচিত্র সব ভঙ্গি করে কোনো রকমে ছুট লাগাতো হল ঘরের ওপাশে বাথরুমের দিকে। ল্যাজ। একদিন দুপুরবেলায় স্কুল তখন ছুটি হয়ে গেছে আর তত্ত্বচান বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে। এমন সময় ওই ছুটে এসে ওর কাছে ফিসফিস করে বলল, হেডমাস্টার মশাই কার উপর যেন খুব ক্ষেপে গেছেন। কোথায়? তত্ত্বচান জানতে চাইল। কথাটা ওর বিশ্বাসই হচ্ছিল না। হেডমাস্টার মশাই তো কখনো কারোর ওপর রাগ করেন না। ওইও খুব অবাক হয়ে গেছিল, নয়তো ওইভাবে ছুটতে এসে তত্ত্বচানকে খবরটা দিত না। রান্নাঘরে, ওই বলল। ওর ভালো মানুষ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল আর নাকের ফুটোটা আরো বড় হয়ে গেছিল। চল। ওইর হাত ধরে তত্ত্বচান ছুট লাগালো হেডমাস্টার মশাইয়ের বাড়ির দিকে। একেবারে হল ঘরের গায়ে লাগানো বাড়িটা। স্কুলে ঢোকার পেছনের গেটটার পাশেই ওদের রান্নাঘর। যেদিন তত্ত্বচান সেই নোংরা ট্যাঙ্কটার মধ্যে পড়ে গেছিল, সেদিন ওকে ওই রান্নাঘরের ভেতর দিয়েই বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিল ঘষে মেজে পরিষ্কার করার জন্য। আর ওই রান্নাঘরেই প্রতিদিন সাগর থেকে পাহাড় থেকে রান্না হয়, যারা ঠিক মতন টিফিন আনেনি তাদের জন্য। পা টিপে টিপে রান্নাঘরের কাছে যেতে যেতে ওরা বন্ধ দরজার ওপারে হেডমাস্টার মশাইয়ের ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেল। এত অবিবেচকের মতন কথাটা বললেন কেমন করে আপনি? কেন বললেন যে তাকাহাসির একটা ল্যাজ আছে? ওদের ক্লাসের দিদিমণি বকুনিটা খাচ্ছিলেন। আমি তো সত্যি সত্যি কথাটা বলতে চাইনি, আসলে সেই মুহূর্তে ওর দিকে চোখ পড়তেই আর ওকে এত মিষ্টি দেখাচ্ছিল যে কথাটা বলে ফেললাম, দিদিমণি উত্তর দিলেন। কিন্তু আপনি এই কথার তাৎপর্যটা বুঝতে পারলেন না? আপনাকে কেমন করে বোঝাই যে আমি তাকাহাসির প্রতি কতটা যত্ন নিতে চাই? সেদিন সকালের ঘটনাটা তত্ত্বচানের মনে পড়ে গেল। দিদিমণি ওদের বোঝাচ্ছিলেন যে আদিম মানুষদের একটা ল্যাজ ছিল। এই কথা শুনে সবাই খুব মজা পেয়েছিল। বড়রা হয়তো এই আলোচনাটাকে বিবর্তনের ইতিহাসের প্রথম পাঠ বলে আখ্যা দেবে। গল্পটা ছোটদের খুব আকর্ষণীয় মনে হয়েছিল। তারপর দিদিমণি যখন বললেন যে প্রত্যেক মানুষেরই কক্সেস নামে একটা ল্যাজের মতন জিনিস আছে, তখন বাচ্চারা সবাই যার যার কক্সেস খুঁজতে শুরু করে দিল আর সবাই হেসে কুটি কুটি হলো। শেষে দিদিমণি বলেছিলেন, হয়তো তোমাদের মধ্যে কারোরই একটা ল্যাজ আছে। তুমি তাকাহাসি, তোমার আছে নাকি ল্যাজ? তাকাহাসি অমনি উঠে দাঁড়িয়ে খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, না না, আমার কোনো ল্যাজ নেই। তত্ত্বচান বুঝতেই পারছিল যে এই ঘটনাটার কথাই বলছেন হেডমাস্টার মশাই। এবার ওনার গলায় সত্যিকারের রাগ ফুটে উঠেছিল। আপনার একবারও মনে হয়েছিল কি যে তাকাহাসিকে ল্যাজের কথা বললে ওর কেমন লাগতে পারে? দিদিমণির উত্তরটা তত্ত্বচান আর ওই শুনতে পেল না।
ল্যাজের কথায় হেডমাস্টার মশাই কেন যে এত রাগ করেছিলেন তত্ত্বচান বুঝতেই পারল না। ইস, ওকে যদি কেউ জিজ্ঞেস করতো যে ওর ল্যাজ আছে কিনা, তাহলে তো দারুণ মজা হতো। অবশ্য ওর তো তাকাহাসির মতন কোনো সমস্যা ছিল না, তাই হয়তো এমন একটা প্রশ্নে ওর খারাপ লাগতো না। ও তো আর 5 জনের মতোই দেখতে ছিল, কিন্তু তাকাহাসি জানতো যে ও আর কোনো দিন বড় হবে না। সেই জন্যেই হেডমাস্টার মশাই স্পোর্টসের দিন কত সব অদ্ভুত অদ্ভুত খেলা আবিষ্কার করেছিলেন স্রেফ তাকাহাসিকে জিতিয়ে দেওয়ার জন্য। এই জন্যেই উনি বলতেন যে বাচ্চারা সবাই সব জামা কাপড় খুলে সুইমিং পুলে নামবে, যাতে তাকাহাসির মতন বাচ্চাদের শরীর নিয়ে সব আড়ষ্টতা কেটে যায়। তাকাহাসি, ইয়াসুকি চানের মতন ছেলেমেয়েরা যাদের প্রতিবন্ধকতা নিয়ে চলতে হয়, তারা যাতে অন্যদের তুলনায় নিজেদের কোনো অংশে খাটো মনে না করে, সে কথা ভেবে উনি এমন সব নিয়ম চালু করেছিলেন। উনি নিজে এত করেছেন, অথচ কেউ এমন চূড়ান্ত অবিবেচকের মতন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, হেডমাস্টার মশাই ঠিক বুঝতেই পারছিলেন না যে এটা কি করে সম্ভব হলো। শুধুমাত্র ওকে মিষ্টি লাগছিল বলে কেউ জিজ্ঞেস করবে ওর ল্যাজ আছে কিনা, এটা কি করে হয়? সেই সময়টাতেই হেডমাস্টার মশাই তত্ত্বচানীদের ক্লাসে এসেছিলেন পড়াশোনা কেমন চলছে তা দেখবার জন্য, আর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দিদিমণির এই মন্তব্যটা শুনে ফেলেছিলেন। দিদিমণি যে ইতিমধ্যে কেঁদে ফেলেছেন, তত্ত্বচান তা বাইরে থেকেই টের পেল। উনি কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, কেমন করে আমি তাকাহাসির কাছে ক্ষমা চাইতে পারি? হেডমাস্টার মশাই কিচ্ছু বললেন না। কাঁচের দরজার ওপারে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু কেন যেন তত্ত্বচানের মনে হচ্ছিল এই সময়টা হেডমাস্টার মশাইয়ের পাশে থাকলে খুব ভালো হতো। ব্যাপারটা যে কি ঠিক ঘটছে তা ভালো করে বুঝতে পারেনি, তবু ওর মনে হয়েছিল যে হেডমাস্টার মশাই ওদের সবার খুব ভালো বন্ধু। ওরও হয়তো সেই রকমই লেগেছিল সেদিন দিদিমণিকে আলাদা করে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে বকেছিলেন হেডমাস্টার মশাই। শিক্ষকদের সামনে কিন্তু কিচ্ছু বলেননি। এটা তত্ত্বচান কোনো দিন ভুলতে পারেনি। উনি যে একজন প্রকৃত শিক্ষাবিদ ছিলেন, এই ঘটনাই তার প্রমাণ। এই ব্যাপারটা বোঝায় বয়স অবশ্যই তত্ত্বচানের তখনও হয়নি, তবু হেডমাস্টার মশাইয়ের সেদিনের গলার স্বর আর কথাগুলো ওর মনে গেঁথে গিয়েছিল। বসন্তকাল আসছিল, তমইতে তত্ত্বচানের দ্বিতীয় বসন্ত। নতুন বছরে নতুন ক্লাস শুরু হবে এবার। শেষ হলো তত্ত্বচানের 6th পার্ট। পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।